Hello everyone, welcome to my channel Dada's Physics. So আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, তো এই সিম্পল হারমোনিক মোশনে আমাদের জাস্ট মিনিট তো আজকে আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে ডিসকাস করব। এবার সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে সবথেকে আগে বেশ কিছু কনসেপ্ট নিয়ে একটুখানি জানতে হবে। তো সেই কনসেপ্টের মধ্যে সবথেকে আগে যেটা আসে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। সবথেকে আগে যেটা আসে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কাকে বলে। পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কাকে বলে, বাংলায় বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এই পর্যাবৃত্ত গতি কাকে বলে? দেখো, পিরিয়ডিক মোশন হচ্ছে এমন এক ধরনের মোশন যে মোশনটা নির্দিষ্ট সময় অন্তর বা ডেফিনাইট টাইম ইন্টারভ্যালে নির্দিষ্ট পথে বারবার করে রিপিট করে। ঠিক আছে, এইরকম গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে আমি কি কি বললাম? পিরিয়ডিক মোশনটা কিরকম মোশন? যে একটা ডেফিনাইট পাথ ফলো করবে, আর সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে রিপিট করবে, রিপিট ইন ডেফিনাইট টাইম ইন্টারভ্যাল। যদি এরকম ভাবে রিপিট করে একটা নির্দিষ্ট পথে ডেফিনাইট টাইম ইন্টারভ্যালে রিপিট করে, তখন সেই মোশনটাকে পিরিয়ডিক মোশন বলে। আর এই যে টাইম ইন্টারভ্যালে ওটা রিপিট করে, যে মিনিমাম টাইম ইন্টারভ্যাল লাগে ওটা রিপিট করবার জন্য, টাইমটাকে মানে মোশনটা রিপিট করার জন্য যে টাইমটা লাগছে রিপিট করবার জন্য, সেই টাইমটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। মানে এখান থেকে আমরা আরেকটা ডেফিনেশন পাচ্ছি যেটা হচ্ছে টাইম পিরিয়ডের ডেফিনেশন, যেটাকে বাংলায় বলে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে যে রিপিট করতে যে টাইম ইন্টারভ্যালটা লাগছে, মিনিমাম টাইম ইন্টারভ্যাল, ওই মিনিমাম টাইম ইন্টারভ্যালটাকেই বলা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। মানে টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড হচ্ছে মিনিমাম টাইম ইন্টারভ্যাল required to repeat periodic motion রিপিট করতে যে মিনিমাম টাইমটা লাগছে সেটা হচ্ছে টাইম ইন্টারভ্যাল। তো এগুলো হচ্ছে ডেফিনেশন। এবার একটা এক্সাম্পল নিয়ে জিনিসটাকে বুঝি। দেখো, যেমন এই হচ্ছে আমাদের ঘড়ি, এটা হচ্ছে 12 পজিশন, এটা সেকেন্ডের কাঁটা। এবার এই সেকেন্ডের কাজটা এই একই পথে বারবার বারবার করে ঘুরতেই থাকে। তার মানে পিরিয়ডিক মোশনের ফার্স্ট যে বৈশিষ্ট্যটা বা ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা ফলো করলো যে হ্যাঁ, এটা ডেফিনাইট পাথে ঘুরছে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি বলেছে? রিপিট এট ডেফিনাইট টাইম ইন্টারভ্যাল। এই মোশন এই যে এই পয়েন্টটাকে যদি আমি একটা পয়েন্ট কনসিডার করে নিই, এই 12 পজিশনটা, এই 60 সেকেন্ড পরে আবার এটা ঘুরে এই পজিশনে আসবে। মানে এই পজিশনটাকে বারবার রিপিট করতে মিনিমাম কতটা সময় লাগছে? 60 সেকেন্ড সময় লাগছে। এই সেকেন্ডের কাঁটাটা, এটা সেকেন্ডের কাঁটাকে আমি নিয়েছি। তাহলে এই যে মোশনটা, এই মোশনটার টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ডটা কত? সেটা হচ্ছে 60 সেকেন্ড। মানে টাইম পিরিয়ডের ইউনিটটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম যে টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে সেকেন্ড, এসআই সিস্টেম। ঠিক আছে, তার মানে দেখো এখানে টাইম পিরিয়ডের যে বৈশিষ্ট্য বা টাইম পিরিয়ডের যে ভ্যালু সেটা 60 সেকেন্ড সেকেন্ডের কাটার ক্ষেত্রে, আর এখানে এটা যে পিরিয়ডিক মোশন সেই বৈশিষ্ট্যটা ফলো করছে, এই যে ডেফিনাইট পাথকে বারবার ফলো করছে। কিন্তু এই পাথটা যদি চেঞ্জ হয়ে যেত, আলাদা আলাদা পাথ হতো, ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতে পারতাম না। এই টাইম ইন্টারভ্যাল থাকতে হবে একটা ডেফিনাইট, আর সাথে একটা নির্দিষ্ট পথ হতে হবে যে পথেও মোশন করছে। আরো এক্সাম্পল আছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে, যেমন আমি যদি আর্থের কথা বলি, আর্থ আর এই হচ্ছে সান। আর্থ সানের চারপাশে একটা ইলেকট্রিক্যাল পাথে ঘুরতে থাকে। তার মানে এই পাথটা প্রথমেই ডেফিনাইট হয়ে গেল,
আর এই নির্দিষ্ট একটা পজিশনে বারবার ফিরে আসতে ওর যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা বলবো টাইম পিরিয়ড। এবং এই পুরোটা রিভলিউট করে সানের চারপাশে পুরোটা এরকম ঘুরে এই পজিশনে ফিরে আসতে কতটা লাগে? 365 দিন, 365 ডেজ। তাহলে এই 365টা কি? এই আর্থের সানের চারপাশে রোটেশনের জন্য এইটা হচ্ছে ওর টাইম পিরিয়ড। আর যেহেতু একটা নির্দিষ্ট পথে ঘুরছে তার মানে ডেফিনেটলি এটা একটা পিরিয়ডিক মোশন। এবার এই যে পিরিয়ডিক মোশন আর এই টাইম পিরিয়ডটা আমরা যেটা পেলাম, এই টাইম পিরিয়ড থেকে আমরা আরেকটা কনসেপ্ট আমরা পাবো, যে কনসেপ্টটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে পিরিয়ডিক মোশনটা হচ্ছে, ঠিক আছে, এইরকম যতগুলো পিরিয়ডিক মোশন 1 সেকেন্ডে কমপ্লিট হবে তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। জিনিসটাকে একটু সহজভাবে বুঝি। মানে মনে করো এই যে এ হচ্ছে একটা লোক, ঠিক আছে, এই পজিশনটা থেকে এইখানে, যে এই পজিশনটা থেকে এইখানে আরেকটা পজিশন হচ্ছে বি, এই বি পজিশনে যাচ্ছে, ঠিক আছে। এবার এই এ থেকে বি তে যাচ্ছে, আবার এখানে ফিরে আসছে, আবার এ থেকে বি তে যাচ্ছে, আবার এখানে ফিরে আসছে, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট পথ ধরে করছে, ঠিক আছে। এবং এইখান থেকে এখানে যেতে ওর সময় লাগছে 0.2 সেকেন্ড, ঠিক আছে। মানে এ পজিশন থেকে কোন এক ব্যক্তি বি পজিশনে যাচ্ছে, আবার ও এ তে ফিরে চলে আসছে, ঠিক আছে। একটা নির্দিষ্ট পথে এই জিনিসটা করছে, ঠিক আছে। তাহলে এই এ থেকে বি তে গিয়ে আবার এ তে ফিরে আসতে কত সময় নিচ্ছে? 0.2 সেকেন্ড। এইটা আমরা ধরে নিলাম। তার মানে এই নির্দিষ্ট পথে ও এই পজিশনে রিপিট করতে কতটা সময় নিচ্ছে? 0.2 সেকেন্ড সময় নিচ্ছে। তার মানে 0.2 সেকেন্ডটা কি? 0.2 সেকেন্ডটা হচ্ছে এর টাইম পিরিয়ড। এবার এখান থেকে ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা কি করে আসছে? ফ্রিকোয়েন্সির ডেফিনেশন এটা বলছে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে মোশনটা ঘটছে, এই কমপ্লিট একটা মোশন, মানে এ থেকে গিয়ে বি তে পৌঁছালো, আবার এ তে ফিরে এলো, তবে এটা একটা কমপ্লিট মোশন হবে। এই কমপ্লিট মোশনটা 1 সেকেন্ডে যতবার হচ্ছে সেই নাম্বারটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে যদি এই পুরোটাতে 0.2 সেকেন্ড সময় লাগে, একটা এর কমপ্লিট মোশন করতে 0.2 সেকেন্ড সময় যদি লাগে, তাহলে 1 সেকেন্ডে কটা মোশন হবে? একটা মোশন করতে সময় লাগে 0.2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কটা মোশন কমপ্লিট হবে? একদম ঐকিক নিয়মের একটা অঙ্ক, খুব সহজেই ক্যালকুলেট করা যায়, যে 1/0.2 সেকেন্ড করে দাও, তাহলে আমরা এটা পেয়ে যাব। যার মানে এর যে ভ্যালুটা সেটা কত আসবে? সেটা ভ্যালুটা আসবে এখানে 5, ঠিক আছে। 5 আর ইউনিটটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স। তার মানে এই যে মোশনটা হচ্ছে, এই যে পিরিয়ডিক মোশনটা, সেই পিরিয়ডিক মোশনের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। আর ফ্রিকোয়েন্সির ইউনিট কি হয়? ফ্রিকোয়েন্সির ইউনিট হয় সেকেন্ড ইনভার্স। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের একটা সম্পর্কও পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর এখানে তার মানে টাইম পিরিয়ডের সম্পর্কটা কিরকম ভাবে দাঁড়াবে? যদি প্রশ্ন এরকম দেয় যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড, দেন আমরা কি বলতে পারবো? যে একটা কমপ্লিট মোশন হতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। মানে টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব। দেন 1 সেকেন্ডে নাম্বার অফ কমপ্লিট মোশন ইজ 1/t, দ্যাটস ওয়াই n is equal to 1/t। এইটা হয়ে যাচ্ছে রিলেশন বিটুইন টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা রিলেশন পেয়ে গেলাম। তার মানে এখনো পর্যন্ত পুরো গল্পটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন কি? পিরিয়ডিক মোশন হচ্ছে সেই মোশন যেটা একটা ডেফিনাইট পাথ ফলো করে এন্ড ইট রিপিটস আফটার ডেফিনাইট টাইম ইন্টারভাল। এটা রিপিট করবে, একটা ডেফিনাইট টাইম ইন্টারভালে এটা রিপিট করবে, তখন সেই মোশনটাকে আমরা পিরিয়ডিক মোশন বলবো। আর এই ডেফিনাইট টাইম ইন্টারভালটাকে কি বলা হয়? টাইম পিরিয়ড বলা হয়, ঠিক আছে। আর এই টাইম পিরিয়ডে যদি আমরা রেসিপ্রোকালি 1 টাইম পিরিয়ড করি, তাহলে আমরা পেয়ে যাবো ফ্রিকোয়েন্সি। এদের ইউনিটও আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার এই যে পিরিয়ডিক মোশন আমরা পেলাম, এই পিরিয়ডিক মোশন থেকে আমরা একটা নতুন কনসেপ্টে যাব, যেটাকে বলা হচ্ছে কি? যেটাকে বলা হচ্ছে অসিলেশন। এই অসিলেশন সম্পর্কে জানবো, তবে গিয়ে পরে আমরা আস্তে আস্তে সিম্পল হারমোনিক মোশনের দিকে পৌঁছাবো। তাহলে অসিলেশন কি? এবার এই অসিলেশনের ডেফিনেশন জানতে গেলে আমাদেরকে
একটু এক্সাম্পলের দিকে যেতে হবে। কিরকম এক্সাম্পল? এক্সাম্পলটা হচ্ছে একটা স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেম কিরকম? স্প্রিং মাস সিস্টেম মানে একটা স্প্রিং এর সাথে একটা মাসকে কানেক্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং সেটাকে একটা সারফেসের উপরে রেখেছি যার মধ্যে কোনো ফ্রিকশন নাই, মানে এরকম ভাবে রয়েছে। এই হচ্ছে একটা স্প্রিং, আর এইখানে আমি একটা মাসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি এটাকে, এই হচ্ছে মাস, আর এই যে সারফেসটা আছে এখানে যে সারফেসটা নিয়েছি এই সারফেসে কোনো ফ্রিকশন নাই। এবার যদি এই এম মাসটাকে আমি এইখানে একটুখানি ডিসপ্লেস করিয়ে দিই, এক্স অ্যামাউন্টে ডিসপ্লেস করিয়ে দিলাম, দিয়ে তারপরে ছেড়ে দিলাম, কি দেখতে পাবো? এ আবার এইদিকে এগোতে থাকবে। মানে একে আমি এটা হচ্ছে এর মিন পজিশন। ইনিশিয়ালি ও এইখানে ছিল, ওইখানে ছিল, আমি ওকে এখান থেকে একটুখানি এইদিকে এগিয়ে নিয়ে গেলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে দেখা যাবে যে ও আবার ঘুরে এইখানে এইদিকে মুভ করতে আসবে, মানে মিন পজিশনের দিকে আসবে, কিন্তু মিন পজিশনও থামতে পারবে না। কেন থামতে পারবে না? ডিউ টু মোশনাল ইনার্শিয়া, গতি জাড্যের জন্য থামতে পারবে না। ও এটাকে কভার করে ও আবার এইখানে পৌঁছাবে, ঠিক আছে। এবার এইখানে পৌঁছিয়ে ও কি করবে? যেহেতু এই স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ও এখানে গিয়ে আবার এখানে থামবে না, ও আবার ও পিছিয়ে যাবে। কিরকম হবে? এবার মোশনটা ও আবার এইদিকে যাবে এবং এই মিন পজিশনে গিয়ে পরে ও থামতে পারবে না, আবার ও এখানে যাবে, দিয়ে একটা ম্যাক্সিমাম পজিশন পর্যন্ত যাবে, দিয়ে আবার ও ব্যাক করবে, আবার মিন পজিশনকে ক্রস করবে, আবার এখানে যাবে। তার মানে দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে মাসটা, এটা ওর মিন পজিশন থেকে এই রাইট সাইডে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাচ্ছে, দিয়ে আবার ব্যাক করছে, আবার লেফট সাইডেও একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাচ্ছে, দিয়ে আবার ব্যাক করছে। এই মোশনটাও চলতেই থাকবে। তার মানে এটা কি পিরিয়ডিক মোশন হলো? ডেফিনেটলি হলো, কারণ এটা একটা পাথকে ফলো করছে, ঠিক আছে। এবার যেখান থেকে ও মোশন স্টার্ট করলো সেই পজিশনে ফিরে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এবার এই যে মোশনটা হচ্ছে, এই মোশনে এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? বলছে যদি এমন কোন আমি একটা পিরিয়ডিক মোশনকে নিই যে মোশনের ক্ষেত্রে কোনো একটা পার্টিকেল এইরকম ভাবে রিপিট করবে বারবার ভাবে, যে মানে ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট হতে থাকবে, তখন সেটাকে বলা হবে অসিলেশন। ডেফিনেশনটা খুব একটা ক্লিয়ার হলো না, সোজা কথা। এবার এই ডেফিনেশনটা একটুখানি ক্লিয়ার ভাবে যদি আমি বলতে চাই, তার মানে হচ্ছে অসিলেশন হচ্ছে এমন একটা টাইপের মোশন। আমি অসিলেশনের ডেফিনেশনের কথা বলছি। অসিলেশন বাংলায় যেটাকে দোলগতি বলে, ঠিক আছে। তো অসিলেশনকে আরো একটু সহজ ভাবে যদি আমি বলি, তাহলে বলছি যে কাইনেটিক এনার্জি থেকে, আমরা এখানে মোশনের কথা বলছি, কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি, আবার পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি, আবার কাইনেটিক থেকে পোটেনশিয়াল এনার্জি, এইরকম ভাবে কন্টিনিউয়াসলি যদি এরকম চেঞ্জেস চলতে থাকে কোনো একটা অবজেক্টের মোশনের ক্ষেত্রে, তাহলে সেই অবজেক্টের মোশনটা হচ্ছে একটা অসিলেশন, ঠিক আছে। কাইনেটিক টু পোটেনশিয়াল, পোটেনশিয়াল টু কাইনেটিক, আবার কাইনেটিক টু পোটেনশিয়াল, আবার পোটেনশিয়াল টু কাইনেটিক, এরকম ভাবে চলতে থাকবে, তখন সেই মোশনটাকে আমরা অসিলেশন বলবো। তো এইখানে কিভাবে আমরা বুঝবো, এইটার সঙ্গে এখানে এটা কম্পেয়ার করে জিনিসটাকে বুঝে নি। দেখো এইখানে যখন অবজেক্টটা এখান থেকে আমি টানলাম, তখন একটা পজিশনে গিয়েও থামলো। ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে তোমরা শিখেছিলে যে এক্স পরিমাণ যদি আমি এটাকে ডিসপ্লেস করি, তাহলে এর মধ্যে যে পরিমাণ শক্তি জমা হবে তার মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা কি শক্তি? এটা স্থিতি শক্তি। এবার এইখানে যখন আমি ওকে ছেড়ে দেবো, তখন এই স্থিতি শক্তিটাই আস্তে আস্তে এই স্থিতি শক্তিটাই গতি শক্তি সাপ্লাই করবে, এবং এখানে আমি গতি শক্তি পাবো হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। ও এইখানে পৌঁছালো, ঠিক আছে। এবার আবার ও এই সাইডে যেতে শুরু করলো, তার মানে কি এবার স্প্রিংটা কম্প্রেস হলো, এখানে স্প্রিংটা এক্সপান্ড হয়েছিল, এবার স্প্রিংটা কম্প্রেস হলো। এক্স পরিমাণ এক্সপান্ড করতেও হাফ কে এক্স স্কোয়ার শক্তি জমা হয়, সেরকম ভাবে এক্স পরিমাণ কম্প্রেস করতেও তার মধ্যে হাফ কে এক্স স্কোয়ার শক্তি জমা হবে। এবার এইখানে তো ওর গতি ছিল, এইখানে থেকেও মুভ করে যখন এই মিন পজিশনে পৌঁছালো, তখন এর মধ্যে গতি ছিল। সেই গতিটা যত ও এই সাইডে এগোতে থাকবে, তত সেই গতিটা কমতে থাকবে, তাই তো। মানে এইটা যদি অবজেক্টটা হয়, এই অবজেক্টটা এইখানে পৌঁছালো, এখান থেকে আমি ছাড়লাম অবজেক্টটাকে,
ঠিক আছে, এত দূর গিয়ে এখানে ছাড়লাম, তার মানে এর মধ্যে এখন কি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে, কারণ স্প্রিংটাকে টেনে এত দূর আমি নিয়ে গেছি। এবার এইখান থেকে যখন আমি ছেড়ে দিলাম তখন এর মধ্যে জমে থাকা ওই হাফ কে এক্স স্কোয়ার এনার্জি খরচা হচ্ছে এবং এর মধ্যে কাইনেটিক এনার্জিটা বাড়তে থাকছে, এবং সেই কাইনেটিক এনার্জিটা কি করছে, মিন পজিশন ক্রস করিয়ে নিয়ে চলে যাচ্ছে এই সাইডে। এবার যত এই সাইডে নিয়ে যাবে তত ওই কাইনেটিক এনার্জিটা এবার খরচা হতে থাকবে, মানে এতদূর পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এরপরে ওই কাইনেটিক এনার্জিটা আবার খরচা হতে শুরু করবে এবং ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডেভেলপ করবে। এই এর থেকে বেশি আরো যেতে পারবে না, সমস্ত কাইনেটিক এনার্জি শেষ হয়ে গেল, মানে বস্তু এখানে গিয়ে স্থির হলো, এবং এর মধ্যে তখন কি এনার্জি আছে, হাফ কে এক্স স্কোয়ার এনার্জি, মানে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হলো। এবার এই পোটেনশিয়াল এনার্জিটা আবার একই রকম ভাবে কাইনেটিক এনার্জি সাপ্লাই করবে, আবার সেই একই জিনিস চলবে, কাইনেটিক থেকে পোটেনশিয়ালে কনভার্ট হবে। তার মানে দেখো, কাইনেটিক টু পোটেনশিয়াল, পোটেনশিয়াল টু কাইনেটিক, আবার কাইনেটিক টু পোটেনশিয়াল, পোটেনশিয়াল টু কাইনেটিক, এই যে এনার্জির যে চেঞ্জেস, ঠিক আছে, এই চেঞ্জেসটা চলতেই থাকবে। যদি কোনো মোশনের ক্ষেত্রে এরকম কাইনেটিক টু পোটেনশিয়াল, পোটেনশিয়াল টু কাইনেটিক এরকম চেঞ্জেস চলতে থাকে, তখন সেই মোশনকে আমরা অসিলেশন বলবো। ঠিক আছে, তাহলে অসিলেশনের আমরা একটা সুন্দর ডেফিনেশন পেলাম যে অসিলেশন হচ্ছে এমন একটা টাইপের মোশন যে মোশনে কোনো একটা অবজেক্টের কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জির এই পরস্পরের মধ্যে চেঞ্জেস হতে থাকে, মানে কাইনেটিক থেকে পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল থেকে কাইনেটিক এনার্জির পরিবর্তন চলতে থাকে, আন্ত পরিবর্তন চলতে থাকে, ঠিক আছে, ইন্টারচেঞ্জেস চলতে থাকে। ঠিক আছে, এই জিনিসটা যে মোশনের ক্ষেত্রে হবে তাকে আমরা বলবো অসিলেশন। তাহলে এই তো গেল অসিলেশন। এবার এই যে অসিলেশনসটা হলো, আগে যে পিরিয়ডিক মোশন হলো, এখানে এই যে অসিলেশনটা, এটাও একটা পিরিয়ডিক মোশন। এবার এদেরকে এক্সপ্লেন করবার জন্য আমরা একটা ডেফিনাইট টাইপের ম্যাথমেটিক্যাল ফাংশন কে ইউজ করি। সেই ম্যাথমেটিক্যাল ফাংশনটাকে কি ফাংশন বলে, সেটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন, সেটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। তো পিরিয়ডিক ফাংশন দেখতে কেমন হয়, পিরিয়ডিক ফাংশন এরকম ভাবে রিপ্রেজেন্ট করে যে এফ টি, এটা ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টিটা কি, ক্যাপিটাল টিটা হচ্ছে টাইম পিরিয়ড, মানে ক্যাপিটাল টি টাইমের পরে এইটা রিপিট করছে। দেখো রিপিট করছে মানে কি, ক্যাপিটাল টি মানে টি এর জায়গায় টি প্লাস ক্যাপিটাল টি বসাও, আবার এফ টি এর ভ্যালু পেয়ে যাবো আমি ঘুরিয়ে। এরকম একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে সাইন 2 পাই প্লাস থিটা, এইখানে 2 পাইটা হচ্ছে সাইনের পিরিয়ড, ঠিক আছে, এখানে টিটা হচ্ছে এই ফাংশনটার পিরিয়ড, এখানে 2 পাইটা সাইনের পিরিয়ড। কসের ক্ষেত্রেও তাই হয়, কস থিটা এটা ইজ ইকুয়াল টু কস অফ 2 পাই প্লাস থিটা। এবার দেখো, এবার এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এখানে যেমন সাইনের আমি পিরিয়ড পেলাম 2 পাই, কসের পিরিয়ড পেলাম 2 পাই, এরকম বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে আলাদা আলাদা আসবে। এবার যে ধরনের মোশন গুলো আমরা এই সাইন এবং কস দিয়ে শুধুমাত্র এক্সপ্লেন করতে পারবো, সেই মোশন গুলোকে বলা হয় হারমোনিক মোশন। ঠিক আছে, যে মোশন গুলোকে সাইন এবং কস দিয়ে এক্সপ্লেন করবো তাদেরকে বলা হবে হারমোনিক মোশন। ঠিক আছে, তার মানে আমরা হারমোনিক মোশনেরও একটা ডেফিনেশন পেয়ে যাচ্ছি এখান থেকে, যে মোশন গুলো আমরা সাইন এবং কস দিয়ে এক্সপ্লেন করতে পারি, সেই মোশন গুলোকে বলা হচ্ছে হারমোনিক মোশন। ঠিক আছে, এর টাইম পিরিয়ড আমরা পেয়ে গেছি 2 পাই, এর টাইম পিরিয়ড আমরা 2 পাই পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা থিটা ফরম্যাটে লিখেছি, যখন আমরা মোশনকে এক্সপ্লেন করব তখন সেখানে টাইমটাও আসবে। ঠিক আছে, সেরকম আমরা এক্সাম্পল নিয়ে দেখব। তার মানে আমাদের কাছে যেটুকু কনসেপ্ট এলো সেটা হচ্ছে পিরিয়ডিক মোশনের কনসেপ্ট এলো, অসিলেশনের কনসেপ্ট এলো। এবার এই যে পিরিয়ডিক মোশন হলো, এই অসিলেশন হলো, এখান থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের দিকে যাব। আমি তো হারমোনিক মোশন কথাটা বললাম, ঠিক আছে, এবার এই হারমোনিক মোশনের সিম্পলিয়েস্ট ফর্ম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা কি, এবার আমরা সেইটাতে আসছি। তার মানে আমাদের কাছে এই টাইম পিরিয়ডের ব্যাপারটা ক্লিয়ার, পিরিয়ডিক মোশনের ব্যাপারটা ক্লিয়ার, অসিলেশন জিনিসটা কি সেটা ক্লিয়ার। এবার আমরা সরাসরি আসছি হারমোনিক মোশনের ডেফিনেশন। হারমোনিক মোশন সেই ধরনের মোশনগুলোই আসবে, সেই যেগুলো সাইন কস দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে এবার সিম্পল হারমোনিক মোশন কি, বলছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তার যে প্রধান যে বৈশিষ্ট্যটা আছে, যে মেইন যে ক্যারেক্টারিস্টিক্স যেটা ও মেনে চলে, সেটা কি, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে কোন একটা অবজেক্টের যে অ্যাক্সিলারেশন, ঠিক আছে, সেই অ্যাক্সিলারেশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, কিন্তু অপোজিট ডিরেকশন হয়।
এবার এই অ্যাক্সেলারেশনটা আসে কোথা থেকে? আসে রেস্টোরিং ফোর্স থেকে। ঠিক আছে, মানে আরো সহজ ভাবে যদি আমরা বলি, তার মানে যে রেস্টোরিং ফোর্সটা আছে, যে রেস্টোরিং ফোর্স এফটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলবো। এবার প্রশ্ন আসতেই পারে মাথায় যে রেস্টোরিং ফোর্স কাকে বলে, হোয়াট ইজ রেস্টোরিং ফোর্স? রেস্টোরিং ফোর্স কে বাংলায় প্রত্যানয়নকারী বল বলে। তো দেখো প্রত্যানয়নকারী বল জিনিসটা কি একটুখানি আমরা বুঝি আগে। যে এই হচ্ছে আমরা ওই স্প্রিং মাস সিস্টেমে আবার ফিরে এলাম। ঠিক আছে, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে যদি আমি একটুখানি এদিকে এক্স পরিমাণ ডিসপ্লেস করি, তাহলে এই আবার ওই দিকে ফিরে যাচ্ছে, মানে আবার ও মিন পজিশনে ফিরে যেতে চাইবে। তার মানে নিশ্চয়ই কোনো একটা ফোর্স আছে যে ওকে ওই দিকে নিয়ে যাবে, যেটাকে আমরা স্প্রিং ফোর্স বলে থাকি। এবং সেই ফোর্সটাকে এখানে প্রত্যানয়নকারী বল বা রেস্টোরিং ফোর্স বলে। কেন রেস্টোরিং ফোর্স বলছে? কারণ এই ফোর্সটার জন্যই এই অবজেক্টটা আবার আগের পজিশনে ফিরে যাবে। ঠিক আছে, মানে ও আবার আগের জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, যে ফোর্সের জন্য অবজেক্টটা, এখানে স্প্রিং এর অবজেক্টটা আগের পজিশনে ফিরে যেতে চাইছে বা মিন পজিশনে ফিরে যেতে চাইছে, সেই ফোর্সটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলবো। আর এই ফোর্সটা কেমন বলছে? এই ফোর্সটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ডিসপ্লেসমেন্ট, এবং ডেফিনেটলি এটা অপোজিট ডিরেকশনে হবে। কারণ আমি তো ডিসপ্লেস করছি এই সাইডে, আর মিন পজিশন তো এখানে। তার মানে ডিসপ্লেস যদি এই সাইডে হয়, মিন পজিশনে ফিরিয়ে নিয়ে যেতে গেলে ফোর্সটাকে তো তার অপোজিট ডিরেকশনেই যেতে হবে, তাহলে তো হবে না। মানে জিনিসটা বুঝতে পারো তো? এই হচ্ছে আমাদের অবজেক্টকে আমি টেনে এই সাইডে নিয়ে গেলাম। এবার অবজেক্টের মিন পজিশন যদি এইটা হয়, তাহলে ওই সাইডে ওকে ফিরতে গেলে নিশ্চয়ই ওই সাইডে ফোর্সটা থাকতে হবে। ডিসপ্লেসমেন্ট করলাম এই সাইডে, ফোর্স হচ্ছে ওই সাইডে, তার মানে এরা অপোজিট ডিরেকশনে আছে। ঠিক আছে, এই হচ্ছে তার জন্য একটা মাইনাস সাইন। তাহলে এইবার আমরা এখান থেকে এফ ইজ ইকুয়াল টু আমরা পাই যাবো কে ইন্টু এক্স, যেখানে কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আপাতত আমরা এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরবো। এইবার এই যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইখান থেকে বলছে আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা বলবো। কিরকম বলছে? যে এই এফ এর জায়গায় আমি লিখতে পারি তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স ভেক্টর। মাস ইন্টু অ্যাক্সিলারেশন তো হবেই, নিউটনের সূত্র থেকে তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাবো মাইনাস কে বাই এম ইন্টু এক্স ভেক্টর। তাহলে এবার এই যে কে বাই এম, এই যে টার্মটা, এটা পুরোটাই একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি বলবো? বলছে তাহলে এই যে দেখো অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ডিসপ্লেসমেন্ট বাট ইন অপোজিট ডিরেকশন। এইরকম যদি কোন একটা অবজেক্টের ক্ষেত্রে হয়, তখন সেই অবজেক্টের মোশনকে আমি সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম বলবো। এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। হারমোনিক কেন? নিশ্চয়ই মনে আছে হারমোনিক, তার কারণ এই যে মোশনটা, এই মোশনটাকে আমরা সাইন বা কস এরকমই ফাংশন দিয়ে লিখতে পারবো। কারণ হারমোনিক মোশন আর সিম্পল হারমোনিক মোশনের ফুল ডেফিনেশন হয়ে যাচ্ছে এটা, যে মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং অপোজিট ডিরেকশনে থাকে, সেই মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি বলি। ঠিক আছে, এবার এই সরল দোলগতির আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করব। বহুত সোজা। কি করব? অ্যাক্সিলারেশন, এই যে ইকুয়েশনটা আছে, এইখান থেকে আমরা সহজে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাব। কি বার করছি আমরা? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, মানে ক্যালকুলাসের যে ইকুয়েশনটা হয় বা কলন বিদ্যার সাহায্যে ইকুয়েশনটা আমরা বার করব। কি রকম? দেখো এখানে আমরা এতটুকু তো পেয়ে গেছি, এই বাকি ক্যালকুলেশনটাও করে দেখাতে হবে। এখানে আমি এইখান থেকে ডাইরেক্ট লিখছি, এই জায়গাটা থেকে ডাইরেক্ট লিখছি, এর উপরের পার্টটাও করে দেখাতে হবে। এটা ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? মাইনাস কে বাই এম ইন্টু এক্স ভেক্টর। ঠিক আছে, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি তো ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার লেখা যাবে তো? কারণ অ্যাক্সেলারেশনকে তো এইভাবে লেখে, ডিসপ্লেসমেন্টের ডবল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু কে বাই এম, এই কে বাই এম টাকে লেখা হয় ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটা ইন্টু এক্স ভেক্টর। বলছে বাবা এই ওমেগা স্কোয়ারটা কি? ওমেগা স্কোয়ারটা হলো এইটা ওমেগা স্কোয়ার। অ্যাকচুয়ালি কে বাই এম এর জায়গায় আমি ওমেগা স্কোয়ার পেয়েছি, তাহলে ওমেগা সমান কি হয়ে যাচ্ছে? রুট ওভার কে বাই এম। এই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে এই পুরো ইকুয়েশনটাকে এবার সহজ করে যদি লিখি, ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এটা ইজ ইকুয়াল টু 0। এইটা হয়ে গেল আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
ঠিক আছে, যেখানে ওমেগা সমান হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কি বলা হয় এটাকে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের একটা সুন্দর সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এটার সমান তাহলে ওমেগার ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে 2 পাই রুট ওভার আমরা পেয়ে যাবো এম বাই কে, এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, এবার এটা ছাড়া কি আর কোনো টাইম পিরিয়ডে আমরা রিলেশন পাবো? হ্যাঁ পাবো। এই জায়গাটা যদি দেখিস, দেখ এ ইজ ইকুয়াল টু এ ভেক্টর, এই যে রিলেশনটা আছে এখানে কি পেয়েছি? এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স ভেক্টর। ঠিক আছে, এবার এই ভেক্টরের ব্যাপারটাকে একটুখানি মাথা থেকে আমরা সরিয়ে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু গুলোকে নিয়ে যদি ভাবি, তাহলে দেখ, তাহলে এ বাই এক্স ইজ ইকুয়াল টু কে বাই এম পাওয়া যাচ্ছে তো। এ বাই এক্স মানে অ্যাক্সেলারেশন বাই ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কে বাই এম আসছে তো। তার মানে কি? তার মানে এই ওমেগা সমান আমরা এটাও বলতে পারি যে রুট ওভার কে বাই এম এর জায়গায় আমি এ বাই এক্স ও বসাতে পারি, মানে অ্যাক্সেলারেশন ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। এটা করলেও না ওমেগা পাওয়া যাবে। তাহলে আমরা টাইম পিরিয়ডের আর একটা এখানে ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি যে 2 পাই রুট ওভার এক্স বাই এ, এই জিনিসটাও আমরা পাচ্ছি। এক্সটা হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এই যে এক্সপ্রেশনটা বার করেছি না, এইটা আমাদের অঙ্ক করতে খুব হেল্প করবে। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা সাইন এবং কস দিয়ে হয়, যেটাকে আমরা ডিটেলসে বুঝবো পরের লেকচার। ওকে, তো আজকের লেকচারের জন্য এতটা পর্যন্তই। আশা করি যতটা বললাম তোরা বুঝতে পেরেছিস। ঠিক আছে, আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন পেয়ে গেছি আর তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও পেয়ে গেছি। এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও চলে এসেছে, টাইম পিরিয়ডের সঙ্গে ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশনের যে রিলেশনটা সেটাও পেয়েছি। আবার টাইম পিরিয়ডের ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা করে 2 পাই রুট ওভার এম বাই কে, এই জিনিসটাও আমরা পেয়েছি। এই যে যেগুলো বক্স করে দিয়েছি না, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ভিডিওটা পুরোপুরি যদি দেখে নিয়েছিস তাহলে পুরো ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখে সুন্দর করে একটা নোট বানিয়ে ফেলবে। ঠিক আছে, নোটসের মধ্যে কি কি থাকবে সেটা আমি এবার বলে দিই। থাকবে কি? পিরিয়ডিক মোশনের ডেফিনেশন থাকবে। ঠিক আছে, যেটা বুঝালাম সেই অনুযায়ী যে কোনো একটা বই ফলো কর, সেখান থেকে পিরিয়ডিক মোশনের ডেফিনেশন পাবি। ঠিক আছে, টাইম পিরিয়ডের ডেফিনেশন থাকবে, তার ইউনিট থাকবে। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কের সঙ্গে টাইম পিরিয়ডের যে রিলেশন, সেই রিলেশনটা থাকবে। কিভাবে এলো প্রমাণটা আমি করে সহজ করে দেখিয়েছিলাম, সেই প্রমাণটা সহজ করে লিখে দেওয়া থাকবে। ঠিক আছে, আর কি থাকবে? আর থাকবে অসিলেশনের ডেফিনেশন, অসিলেশন বা দোলগতি কি সেটা থাকবে। আর থাকবে কি? সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন। সিম্পল হারমোনিক মোশন কাকে বলে আমি বললাম না, ওই অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল ইন অপোজিট ডিরেকশন, ওইটা থাকবে। ঠিক আছে, এই ডেফিনেশনস গুলো থাকবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা এই রিলেশনস গুলো যা যা লিখলাম, আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশনটা থাকবে যেভাবে আমি এখানে করে দিয়েছি। বাস এই কোটা তোমাদের নোটসে থাকবে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে একটা লাইক দেবে, এবং ডেফিনেটলি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে চলেছে। সো ডেফিনেটলি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর টাইম।